সুপ্রিয় শিক্ষার্থীরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? ভালো আছো তো সবাই? তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি গৌরী দাস, সিনিয়র সহকারী শিক্ষক, বিজ্ঞান, শৈলরানী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়। আমরা অনেকদিন যাবৎ একটা অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছি। বৈশ্বিক মহামারী জানো। আশা করি সবাই সুস্থ আছো, পরিবার পরিজন সহ। পাশাপাশি তোমাদের ক্লাসগুলি হচ্ছে না, লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, কিন্তু অনলাইন ক্লাস চলছে। এগুলি নিয়মিত দেখো এবং পড়াশোনা করতেছ। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি ক্লাস নিচ্ছি। সেটা হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। তোমরা বই খাতা খোলো এবং কলম নিয়ে বসো এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। খুলেছ তো বই খাতা? তাইলে আমি তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাসটা, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। দ্বিতীয় অধ্যায়টা বের করো। এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। বের করেছ? এবার দেখো দ্বিতীয় অধ্যায়টা কি। দ্বিতীয় অধ্যায় হলো জীবের বৃদ্ধি ও বংশ গতি। শিক্ষার্থীরা তোমরা জানো তো জীব বলতে কি বোঝে? জীব বলতে কি বুঝো? উদ্ভিদ, প্রাণী। ঠিক বলেছ। উদ্ভিদ ও প্রাণীর দেহের একক কি? যেমন দালান বানাইতে কি লাগে? বানাতে অসংখ্য ইট। তাহলে দেহ কি দিয়ে গঠিত? দেহের একক কি বলো তো? কোষ। দেহের একক হলো কোষ। যেমন তুমি ছোট ছিলে, বড় হয়েছো কিভাবে? একটা আম গাছ, আমের চারা গাছ বড় হয় কিভাবে? একটা ছোট হাতি বড় হয় কিভাবে? কিভাবে হয় বলো তো? কিভাবে? কোষ বিভাজনের মাধ্যমে। তাইলে কোষ বিভাজন আজকে আমরা পড়ব কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ এবং কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি এবং জীবের বংশগতি ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা, এইগুলি তোমরা পাঠের শেষে জানতে পারবে। এখন ধরো শুক্রাণু বা দুইটা গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট, একটা কোষ যে জাইগোটটা তৈরি হয়, এটা বারবার বিভাজনের মাধ্যমে একটা মানব শিশুতে রূপান্তরিত হয়। তেমনি এক কোষী প্রাণীরাও কি করে? বংশবৃদ্ধি করে এই কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে এক কোষী প্রাণীদের কোষ বিভাজনটা হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা আগে আমরা পড়বো। অ্যামাইটোসিস হলো এক কোষী প্রাণীদের নাম বলতে পারো তোমরা? বলো। অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, প্লাজমোডিয়াম, এগুলি হলো এক কোষী প্রাণী। তাহলে এক কোষী প্রাণীরা বংশবৃদ্ধি করে কিসের সাহায্যে? কি প্রক্রিয়া? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। কি হয় দেখো, তোমরা বইয়ের চিত্রটা দেখো। এই চিত্রটা আমি দেখাই। এই যে এটা হলো সাইটোপ্লাজম আর মাঝখানে হলো নিউক্লিয়াস। একটা কোষের দুইটা মূল অংশ থাকে, একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস। দেখতে পাচ্ছ? তারপরে হলো এই নিউক্লিয়াসটা দেখো মাঝ বরাবর একটা ডাম্বেল আকৃতি ধারণ করছে। বইটা দেখো, বইয়ের চিত্রটা মিলাও। ডাম্বেল আকৃতি ধারণ করছে। দ্বিতীয় চিত্রটাই দেখো, এবং মাঝ বরাবর সংকুচিত হয় নিউক্লিয়াসটা। মাঝ বরাবর সংকুচিত হয়ে কি হয়? দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তার তো আবার কি হয়? তদ্রুপ এই যে সাইটোপ্লাজমটা মাঝখান বরাবর খাস সৃষ্টি হয় এবং দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। এই প্রক্রিয়া কি হয় দেখো, একই সাথে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস বিভক্ত হইয়া দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এই জন্য এই কোষ বিভাজনটাকে বলা হয় কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। বুঝতে পারছো? তাহলে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোন প্রাণীরা বা কোন জীবরা বংশবৃদ্ধি করে? এক কোষী প্রাণীরা। বুঝতে পারছো? এবার শিক্ষার্থীরা দেখাও মাইটোসিস। প্রথম বললাম আমরা কি?
মাইটোসিস। 2 নম্বর হলো মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনটা কোন জীবে হয়? উন্নত শ্রেণীর জীবে মানে বহুকোষী জীবে। কোথায় হয়? দেহকোষে। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। মাতৃকোষ মানে কি বুঝো? মাতৃকোষ মানে যে কোষটা বিভাজিত হয় এটাকে বলে মাতৃকোষ, আর যে দুইটা কোষ উৎপন্ন হয় এই দুইটা কোষকে বলা হয় অপত্য কোষ। বুঝতে পারছো? তারপর হলো এই মাইটোসিস বিভাজনটা কোথায় হয়? উদ্ভিদ প্রাণীর দেহকোষে। এটার ফলে কি হয়? উদ্ভিদ প্রাণীর দৈহিক বৃদ্ধি হয়। উদ্ভিদ প্রাণীর দৈহিক বৃদ্ধি হয় এবং উদ্ভিদের ভাজক টিস্যুর সংখ্যা বাড়তে থাকে। এবার মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্য। মাইটোসিস বিভাজন হলে তাইলে একটা মাতৃকোষ থেকে কয়টা কোষ হয়? দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। আর নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? একবার। ক্রোমোজোমও একবার বিভক্ত হয়। আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, গুণাগুণ এগুলি সমান থাকে। এই জন্য এই কোষ বিভাজনটাকে বলা হয় কি? সমীকরণী বিভাজন। আর এটা নিউক্লিয়াসটা ক্রোমোজোমটা লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুইটি, এই যে লম্বালম্বি ভাবে বিভক্ত দুইটি ক্রোমাটিড সৃষ্টি করে। এই মাঝখানের এই অংশটাকে বলা হয় কি? সেন্ট্রোমিয়ার। মাঝখানের অংশটাকে সেন্ট্রোমিয়ার। ধরো একটা দড়ি নিয়ে গিট দিলে, এই গিটটা হলো সেন্ট্রোমিয়ার, দুই পাশে দড়ি অংশগুলি হলো ধরো ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোমের দুইটা অংশ, ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার। এগুলো মাইটোসিসের বৈশিষ্ট্য। এবার আমরা আসি মাইটোসিস কোথায় হয়। তাহলে মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস হয় উন্নত প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষের দেহকোষে। কোথায়? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষের দেহকোষে। এবং মাইটোসিস উদ্ভিদের হয় কোথায়? উদ্ভিদের ভাজক টিস্যুতে, বর্ধনশীল অঙ্গে, পাতা, মূল, বর্ধনশীল মূল ও কাণ্ডে মাইটোসিস হয়। প্রাণীর হয় কোথায়? দেহকোষে ভ্রূণের বর্ধনের সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীর অযৌন জননের সময় মাইটোসিস হয়। আর মাইটোসিস কোথায় হয় না? আমাদের স্নায়ু টিস্যুর কোষে মাইটোসিস হয় না এবং নিউরন বিভাজিত হয় না। আবার হয় না কোথায়? স্তন্যপায়ী লোহিত কণিকায় অণুচক্রীয় মাইটোসিস প্রক্রিয়াটা হয় না। আর হয় না কোথায়? উদ্ভিদের বেলায় উদ্ভিদের স্থায়ী টিস্যুতে মাইটোসিস হয় না। এবার আমরা সংক্ষেপে মাইটোসিস বিভাজন পদ্ধতিটা পড়ব। মাইটোসিস বিভাজনটা দুইটা পর্যায়ে হয়। একটা হইল কি? সাইটোপ্লাজমের বিভাজন, আর একটা হইল নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে এই যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস হওয়ার পূর্বে কোষকে কিছু কি করতে হয়? প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই প্রস্তুতিমূলক কাজকে বলা হয় কি? ইন্টারফেস। বুঝতে পারছো? তাইলে আমরা এখন মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলি করব, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের ধাপগুলি করব। এটা একটা জটিল এবং ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে এই কোষ, একটা মাতৃকোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়। প্রথম ধাপটার নাম হলো কি? প্রোফেজ। প্রথম ধাপটার নাম হলো প্রোফেজ। ক্যারিওকাইনেসিস পর্যায়ের প্রথম ধাপটার নাম হলো প্রোফেজ। প্রোফেজে কি হয় দেখো, চিত্রটা দেখো, শেষ অবস্থাটা। উদ্ভিদ কোষ আছে তোমাদের বইয়ে, প্রাণী কোষ আছে। উদ্ভিদ কোষে দেখো, উদ্ভিদ কোষটা আমি এনেছি। উদ্ভিদ কোষে দেখো কি পরিবর্তনগুলি হয় প্রোফেজে। এই নিউক্লিয়াসটা আকারে বড় হয় এবং
ক্রোমাটিন জালিকাগুলি ভেঙে কি অসংখ্য সুতার মতো অংশ সৃষ্টি হয়, এগুলিকে বলা হয় ক্রোমোজোম। এবং ক্রোমোজোমগুলি লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিডে পরিণত হয়। এই মাঝখানের বিন্দুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ারে সংযুক্ত থাকে। বুঝতে পারছো? আর এইটা হলো কি, একদিকে নিউক্লিওলাসটা বিলুপ্ত হতে থাকে এই ধাপে এসে। এটা হলো দীর্ঘস্থায়ী একটা ধাপ। এইবার দেখো দ্বিতীয় ধাপটার নাম হলো প্রোমেটাফেজ। এই ধাপে কি দেখো, এই ধাপে দেখো দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এটা হলো মাটু আকৃতির স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এবং ক্রোমোজোমগুলি স্পিন্ডল যন্ত্রের সাথে আটকে থাকে, সেন্ট্রোমিয়ার দ্বারা স্পিন্ডল যন্ত্রের সাথে আটকে থাকে। আর মাঝখানের অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। অনেকগুলি স্পিন্ডল তন্তু মিলে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এটা একটা স্বল্পস্থায়ী ধাপ, এটা একটা স্বল্পস্থায়ী ধাপ। এবার দেখো 3 নাম্বার ধাপটার নাম হলো কি, মেটাফেজ। বইয়ের চিত্রগুলিও দেখো তোমরা। 3 নাম্বার ধাপটার নাম হলো মেটাফেজ। মেটাফেজ ধাপে দেখো ক্রোমোজোমগুলি কোথায় আসছে, মাঝ বরাবর বিষুবীয় অঞ্চলে আসছে না, আর বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এবং ক্রোমোজোমগুলিকে কি দেখা যাচ্ছে, বইটাও দেখো, বিকোষও দেখো, প্রাণীকোষও দেখো। ক্রোমোজোমগুলিকে কি দেখা যাচ্ছে, মোটা ও খাটো দেখা যাচ্ছে এবং সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল যন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা আটকে থাকে ক্রোমোজোমগুলি। এটা হলো মেটাফেজ ধাপ। তারপরে দেখো অ্যানাফেজ ধাপ। আর আবার মেটাফেজ ধাপে এসে কি হয়, এই যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এবার দেখো অ্যানাফেজ ধাপ। ক্রোমোজোমগুলি কি হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে প্রতিটা ক্রোমাটিড একটা করে সেন্ট্রোমিয়ার ধারণ করে। এই ক্রোমাটিডগুলিকে বলা হয় কি, অপত্য ক্রোমোজোম। এবং ক্রোমোজোমের সংকোচনের ফলে এই অপত্য ক্রোমোজোমগুলি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে যায়, অর্ধেক উত্তর মেরুর দিকে যায় এবং এগুলি বিভিন্ন ইংরেজি আকৃতি ধারণ করে, যেমন VZLI, এগুলি আবার নাম আছে, আকৃতি ধারণ করে। আর এই ক্রোমাটিডগুলিকে বলা হয় কি, অপত্য ক্রোমোজোম। তখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি হয়। তারপরে হয় টেলোফেজ ধাপ। যেমন অপত্য নিউক্লিয়াস দুই মেরুতে আসে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলির আবির্ভাব হয় এবং ক্রোমোজোমগুলি জট পাকিয়ে কি হয়, জট পাকিয়ে ক্রোমাটিন জালিকা সৃষ্টি করে, জালিকা রেটিকুলাম সৃষ্টি করে এবং দুই অপত্য, একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। এভাবে টুস প্লেন গঠন করে এবং স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়। এই যে অপত্য নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন আর ভিতরে আছে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এভাবে টেলোফেজ ধাপের সমাপ্তি ঘটে। এবার আসো তোমরা সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনটা চিত্রগুলি দেখো, বেশ সংক্ষিপ্ত আকারে আছে। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। টেলোফেজ ধাপের সমাপ্তির সাথে সাথেই সাইটোকাইনেসিস শুরু হয়। শিক্ষার্থীরা দেখো, অনেকে বলে যে টেলোফেজ ধাপের শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয়। এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, জানো নিউক্লিয়াসের নিচে থাকে, জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি একত্র হয়ে কি হয়, কোষ প্লেট গঠন করে। এই কোষ প্লেট পরবর্তী পর্যায়ে পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। আর প্রাণী কোষের বেলায় কি হয়, প্রাণী কোষের বেলায় হয় ওই যে নিরক্ষীয় তল বরাবর কি হয়, বিষুবীয় অঞ্চলে খাস সৃষ্টি হয় এবং দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। এখন দেখো একটা কি ধারাবাহিক জটিল পরিবর্তনের মাধ্যমে কয়েকটা ধাপ পেরিয়ে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়। একটা কথা হলো প্রাণী কোষের মধ্যে দেখো দুইটা কি হয়েছে, সেন্ট্রিওল সৃষ্টি হয় এবং সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি
বিচ্ছুরিত হয়। তাহলে আমরা মাইটোসিস ধাপগুলি পড়লাম। তাহলে একটা কোষ থেকে কিভাবে ধারাবাহিক জটিল পরিবর্তনের মাধ্যমে দুইটা কোষ উৎপন্ন হয়েছে। এবার আসুন মিউসিস। মিউসিস কি? মাইটোসিসের বেলায় দেখছো যে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, প্রকৃতি, গুণাগুণ মাতৃকোষের সমান থাকে। এই জন্য এই মাইটোসিসকে বলা হয় কি? সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল বিভাজন। আর মিউসিস হয় কি? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায়? অর্ধেক হয় কেন? গ্যামেট সৃষ্টির জন্য মিউসিস হয়। গ্যামেট সৃষ্টির জন্য। আর মাইটোসিস হয় দেহের বৃদ্ধির জন্য এবং অযৌন জননের সময়। বৃদ্ধির জন্য এবং অজননের সময়। আর মিউসিস হয় গ্যামেট জনন কোষ সৃষ্টির জন্য। মিউসিস হয় একটা কোষ থেকে কয়টা কোষ হবে? 4টা কোষ হবে। আর একটা ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। আর এদিকে মাইটোসিসের বেলায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। আর মিউসিসের বেলায় নিউক্লিয়াস হয় কয়বার? 2বার বিভাজিত হয়। ক্রোমোজোম হয় একবার বিভাজিত। আর মিউসিস কোথায় হয়? মিউসিস হলো ডিপ্লয়েড জীবের জনন কোষে এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে হয়। আর মিউসিস হয় একটা কোষ থেকে কয়টা কোষ? 4টা। কিন্তু মাতৃকোষের অর্ধেক হয়ে যায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা। আর মিউসিস কোথায় হয়? উদ্ভিদের হয় পরাগধানী আর ডিম্বকে। আর প্রাণীদের হয় শুক্রাশয় ও ডিম্বাশয়। এখন প্রশ্ন হলো মিউসিস কেন হয়? যদি জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক না হতো তাহলে কি হতো? দুইটা জনন কোষ মিলিত হয়ে যে ডিপ্লয়েড কোষটা হতো, জাইগোট কোষটা হতো, জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তখন নির্দিষ্ট প্রজাতির ধ্রুবতা বজায় থাকতো না। এই জন্যই প্রজাতির ধ্রুবতা, নির্দিষ্ট প্রজাতির ধ্রুবতা বজায় থাকে। এই কোষ মিউসিস বিভাজনের কোনো এক পর্যায়ে যখন গ্যামেট সৃষ্টি হয়, ক্রোমোজোমের এই অবস্থাকে বলা হয় গ্যামেট সৃষ্টির সময় বা নিম্ন শ্রেণীর উদ্ভিদের যৌন জননী, অযৌন জননী। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদের যৌন জননের সময় গ্যামেট সৃষ্টির প্রয়োজন হয় বলেই মিউসিস হয়। তাহলে তখন এই অবস্থাকে, যখন গ্যামেট সৃষ্টি হয় তখন এই অবস্থাটাকে বলা হয় হ্যাপ্লয়েড। আর দুইটা হ্যাপ্লয়েড মিলে হয় কি? ডিপ্লয়েড। বুঝতে পারছো? এবার দেখো জনন মাতৃকোষটা মিউসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি হয়? এন, 2Nটা এন হয়। এন হলো ডিম্বাণু, ধরো 2N, এন শুক্রাণু, দুইটা ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হলে বলে এটাকে নিষেক। নিষেকের ফলে যে কোষটা এটাকে বলা হয় জাইগোট। জাইগোটটা হলো 2N। এই জাইগোটটাই বারবার বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে দেহের বৃদ্ধি হয়। আর মিউসিস বিভাজনটা দেখো শিক্ষার্থীরা, মিউসিস বিভাজনটা দেখো। এই যে দেখো, প্রথম মিউসিস 2টা ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনটাকে বলা হয় মিউসিস 1, এটা হলো হ্রাসমূলক বিভাজন। আর দ্বিতীয় বিভাজনটাকে বলা হয় মিউসিস 2, এটাকে বলা হয় কি? মাইটোসিসের অনুরূপ সমবিভাজন। প্রথম বিভাজনে দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কি হয়ে গেছে? অর্ধেক। তারপর দেখো এই দুইটা কোষ যখন একটা প্রতিটা থেকে আরো দুইটা কয়টা কোষ হলো? 4টা। কিন্তু ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে। এটা হলো কি? সমবিভাজন। এটা হলো মিউসিস বিভাজন। এবার দেখো, তাহলে আমরা কি পড়লাম? 3 প্রকার বিভাজন পড়লাম, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিউসিস। এবার আমরা পড়ব একটু বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ ভূমিকা। এখন শিক্ষার্থীরা বলো তো বংশগতি কি? অনেকে তোমরা কি বাবার মতো বা মার মতো এই মা বাবার বৈশিষ্ট্য সন্তান সন্ততিরা, বিভিন্ন বৈশিষ্ট্য সন্তান সন্ততিরা পেয়ে থাকে। এই যে প্রক্রিয়ায় মা বাবার বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে কি হয়? সঞ্চারিত হয়, তাকে কি বলা হয়? বংশগতি। আর
যে বৈশিষ্ট্যগুলি যে যায় সন্তান সন্ততিতে, যেমন চুলের রং, গায়ের রং, চোখের রং, এগুলিকে বলা হয় বংশগত বস্তু। এটা ধারণা দেন প্রথম গ্রেগর জোহান মেন্ডেল। আধুনিক বিজ্ঞানীরা তার ধারণাই প্রকৃত তথ্যটা আধুনিক বিজ্ঞানীরা তার ধারণা করে প্রতিষ্ঠিত করেছেন। এটা হলো 19 দশকের মাঝামাঝি নাগাদ তিনি এই ধারণা দেন। এই জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় জিন তত্ত্বের জনক। এখন তোমরা দেখছো যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম গুলি আছে জীবের বংশগত কি করে বৈশিষ্ট্য বহন করে। এই ক্রোমোজোম গুলি জীবের কি করে বংশতে, এই ক্রোমোজোম সরু সুতান্নের যে অংশগুলি এগুলি জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। তাহলে এই ক্রোমোজোমের দুইটা অংশ দেখছো কি, ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার। ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার দেখছো না, এই দেখো পেজ দাবি দেখছো ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার। আবার স্পিন্ডল যন্ত্রের সাথে এই সেন্ট্রোমিয়ার দিয়ে আটকে থাকে। তাহলে আমরা এখন ক্রোমোজোমের রাসায়নিক দিকটা দেখবো। ক্রোমোজোম হলো নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। একটা হলো কি ডিএনএ, আর একটা হলো আরএনএ। ডিএনএ পুরো নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ পুরো নাম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদানই হলো কি ডিএনএ। এই ডিএনএ এর মাধ্যমে কি করে এই বংশ দ্বারা রক্ষিত হয়। যেসব জীবে ডিএনএ থাকে না ওইসব জীবে ক্রোমোজোম আরএনএ থাকে। আর যেমন একটা ভাইরাস আছে টিএমবি ভাইরাস, টিএমবি ভাইরাসে কি আছে টোবাকো মোজাইক ভাইরাসে আরএনএ আছে ডিএনএ। আর শুনো জিন কি, জিন হলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর একটা অংশকেই জিন বলা হয়। জিন কি করে, জিনের রাসায়নিক রূপই হচ্ছে ডিএনএ। অনেক সময় একাধিক বৈশিষ্ট্যের জন্য একটা জিন কাজ করে, আবার একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে। এই মিউসিস বিভাজনটাই জীবের বংশগতির ধারা রক্ষা সাহায্য করে। মিউসিস বিভাজনের একটা বংশগত বৈশিষ্ট্যগুলি এক বংশ থেকে অন্য বংশে বা পুরুষানুক্রমে নিয়ে যায়, অর্থাৎ এক পরবর্তী বংশ ধরে নিয়ে যায়, এবং জীবের বংশগতির ধারায় মিউসিস বিভাজনের মাধ্যমে রক্ষিত হয়। এখন তোমরা শিক্ষার্থীরা কতগুলি নতুন শব্দ এই চ্যাপ্টারে শিখেছ। কি শিখেছ? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ডিএনএ, আরএনএ, অপত্য কোষ শিখেছ, মাতৃকোষ, জাইগোট, এগুলি শিখেছো না? তাইলে জীবের এবার তোমরা কতগুলি প্রশ্ন আছে যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বলতে কি বোঝায়, এবং মানুষের দেহকোষে কয়টা ক্রোমোজোম আছে বলো তো? 46টা। তাইলে ভ্রূণের কোষে কয়টা ক্রোমোজোম থাকবে, আর ভ্রূণের কোষে কয়টা থাকবে, আর জনন কোষে কয়টা ক্রোমোজোম সংখ্যা থাকবে, এটা চিন্তা করে বের করো। আর আজকে একটা বাড়ির কাজ লিখো তোমরা, যে মাইটোসিস বিভাজনের ধাপগুলির চিহ্নিত চিত্র অঙ্কন করবে, এবং ক্রোমোজোমকে কেন বংশগতি ভৌত ভিত্তি বলা হয় এটা বাড়ির কাজ করবে। তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে, সুস্থ থাকবে, নিয়মিত অনলাইন ক্লাসগুলি দেখবে, এবং তোমাদের অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখনই শেষ করছি।